করতে পারিনি না, আমার ভালো লাগে। কারণ একটা দলে কাজ করলে একটা না প্রসেসের মধ্যে থেকে একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে যাওয়া যায়। ঠিক আছে, আমি যে দলগুলোতে কাজ করেছি সেখানে কোথাও এরকম বন্ধুকে মানে আমি পাইনি এরকম। আমি এটা বলতে পারি, আগে গ্রুপ থিয়েটার হতো, একজন মানুষ একটা গ্রুপ থিয়েটারেই অভিনয় করতো বা কাজ করতো, দলের কাজ থাকে তো দলের কাজ। এখন যেটা হয়ে গেছে, ওর যেটা বললো যে একটা লোক বিভিন্ন দলে গিয়ে গিয়ে অভিনয় করছে। আমি এটাকে নাম দিচ্ছি। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে একটা প্রোডাকশনকে বেস করে একটা দল তৈরি হচ্ছে। এক্স্যাক্টলি, আমি এই পয়েন্টটা দিয়ে আসতে চাইছিলাম। রিহার্সিং রিয়ালিটির আরেকটি নতুন এপিসোডে, নতুন আড্ডায় আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি ঋত্বিক। রিহার্সিং রিয়ালিটিতে আমরা কথা বলি থিয়েটার তথা অভিনয় এবং তার পাশাপাশি বিভিন্ন শিল্প মাধ্যমের সাথে জড়িত থাকা মানুষদের সাথে। রিহার্সিং রিয়ালিটিতে আজকে আমার সাথে যে আছেন, আমি যে কেন বলছি, আজকে আমার সাথে যারা আছেন, আজকে আমাদের সাথে দুজন আছেন যারা থিয়েটার, সিনেমা, ওয়েব সিরিজ, ইউটিউবে বিভিন্ন মাধ্যমে তারা অভিনয়ের জন্য তাদের নাম রেখেছেন এবং এখনো রাখছেন। আজকে আমাদের সাথে আছেন সুদীপ দা, সুদীপ ধারা আর মিঠুন দা। আমরা জানি যে তোমরা আগে থেকেই বন্ধু, তো এই বন্ধুত্বটা কিভাবে? বলো। বন্ধুত্বটা মানে বন্ধুত্ব কি করে হয় তো কেউ জানে না, এমনি বন্ধুত্ব হয়। আমাদের ছোটবেলা থেকে বন্ধু, আমরা একে অপরের বন্ধু। এবার সেটার মানে কমন পয়েন্টটা হচ্ছে যে স্কুল। এবার একই স্কুলে আমরা পড়িনি, আমরা পড়েছি আলাদা আলাদা স্কুলে, কিন্তু আমাদের কমন ফ্রেন্ড সার্কেলটা আসলে এক। এবং আমরা যেহেতু দুজনেই নর্থ কলকাতার ছেলে, সেহেতু আমরা খেলতে যেতাম, ওইখান থেকে আমাদের বন্ধুত্ব। এবং আরো অনেক বন্ধুরা ছিল, তো একসঙ্গে এইভাবে বেড়ে ওঠা। থিয়েটার পুরোপুরি আলাদা, ও আমার আলাদা। পরে গিয়ে আবার একসঙ্গে কাজ করা, এইভাবে চলছে। স্কুলটা কি এক না, আমরা আলাদা মানে বাড়িটা আমরা থাকতাম হচ্ছে নর্থ কলকাতা, আমরা এখনো নর্থ কলকাতা এখনোই থাকি, তাই তো ওই সূত্রেই একসাথে দুজনের থিয়েটার জার্নিটা যদি আমি ধরি, সেটা কেমন? একসাথে থিয়েটার জার্নি। ও অনেক ছোট থেকে থিয়েটার করছে, ঠিক আছে। ও একটাই দলে কাজ করেছে, ও বলবো। আমি অনেক পরে থিয়েটার করেছি, ঠিক আছে। আমি যখন কলেজে পড়া শুরু করছি সেই সময় থেকে থিয়েটার করা শুরু করি। একটাই নাটকে উত্তরপাড়া ব্রাত্যজন তাদের তোতা কাহিনী বলে একটা প্রযোজনায় আমি আরও একসঙ্গে কাজ করেছি। ওইখান থেকে আবার আমাদের ওই মাঠে ফেলে আসা বন্ধুত্ব হঠাৎ করে আবার ছাড়ার দেয়, আমরা একসঙ্গে কাজ করি। ওই একটাই নাটক। দুজনেই ফ্রিল্যান্সিং, মানে এখন কি দুজনেই ফ্রিল্যান্সিং করছো? হ্যাঁ, থিয়েটারে করছি না, থিয়েটারে আমিও করি না। থিয়েটারে আমি বিরলসিট শুভমের সাথে এখনো জড়িত। আমি একটা প্রোডাকশনেই ওদের সাথে এখন কাজ করছি। মানে আগে যেরকম হতো, আগে পুরো কর্মকাণ্ডটার সাথে জড়িত ছিলাম। এখন সময়ের অভাবে বিভিন্ন কারণে সেটা মানে সমস্তটা জড়িত থাকতে পারি না। তো সেই কারণে সম্পূর্ণটা দেওয়া হয় না। কিন্তু একটা নাটক আমাদের হয়, আমি দ্রুত বলে, সেই নাটকে আমি অভিনয় করি। সেই নাটকটার সাথে আমি এখনো জড়িত, চলছে। না, আমি ওইভাবে করছি না থিয়েটারের সঙ্গে। তবে হ্যাঁ, যদি কেউ পছন্দের ডিরেক্টর বা কোনো পছন্দের দল যদি অভিনয় করতে ডাকে, যদি আমার মনে হয় আমি সময় দিয়ে করতে পারবো, আমি ডেফিনেটলি করবো। কিন্তু এখন করছি না, এখন একদম চিন্তা ভাবনাও নেই। এখন তো উঠতি সময়ে, মানে এখন কয়েক বছর বা এক বছর বা কিছু বছর যাবত থিয়েটার করার পরেই কিছু ছেলে মেয়ে বা সবাই বলবো যে তারা নিজেদেরকে ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সার বলে দাবি করছে। সেইখানে গিয়ে মানে এখানে থিয়েটারের কি ক্ষতিটা হচ্ছে এবং তার নিজের কি ক্ষতি করছে? এই ক্ষতি আমি যদি বলি শুরুতে, এই ক্ষতি মানে এটা আমার একটা রিয়েলাইজেশন আমার হয়েছে। এটা খুব কম সময়ের জন্য হয়েছে। আমি একটা দলেই থিয়েটার করছি, ওখানে কাজ করতে ভালো ভালো নাটকে অভিনয় করছি, লোকজন দেখছে, পছন্দ করছে। কিন্তু আমি না ওইভাবে মানে তুম করে কেউ বললো তার দলে কেউ অভিনয় করেছি তা না। খুব পরিচিত মহলেই যাদের সঙ্গে হয়তো কাজ করেছি বা কাজের সূত্রে আলাপ হয়েছে, তাদের দলে গিয়েই করেছি। কিন্তু আমরা এটা বেশি দিন করতে পারিনি না, আমার ভালো লাগে। কারণ একটা দলে কাজ করলে একটা না প্রসেসের মধ্যে থেকে একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে যাওয়া যায়। ঠিক আছে, সেটা কোথাও গিয়ে আমাকে ব্রেক করেছে। আর ওইটা একটা হয় যে হয়তো বাইরে যে নাটকটা আমি পাঠ করতে গেছি মানে একটু ভালো কোনো চরিত্র পেয়েছি, ঠিক আছে। কিন্তু সেটাও না মানে করে আমার মনে হচ্ছে যে আমি এখান থেকে কিছু পাচ্ছি না, হয়তো সেইভাবে মানে সেই ডিরেক্টরের কাছে কাজ করিনি বলেই মনে হয়েছে।
কিছু ডিরেক্টরের সঙ্গে কাজ করে যেতে সত্যিই পেরেছি। তো ওই কারণে আমার মনে হয়েছে যে না, আমি আর এটা করবো না, করলে আমার সময়ও নষ্ট হচ্ছে এবং নিজের কোনো উন্নতি হচ্ছে না, বয়স তো বাড়ছে। তাই মানে যখন নিজে ঠিক করেছি যে আমি এই দলেই পাঠ করবো, এইভাবে এদের স্কুলিংটা আমার ভালো লাগে, এদের প্র্যাকটিসটা আমার ভালো লাগে, তো আমি ওখানে থেকে গেছি। তারপর তোমার আমার বক্তব্য হচ্ছে, আমি মিঠুনের কথার একটা পয়েন্ট জাস্ট তুলে নিই, কারণ তোমার প্রশ্নটা ছিল যে যারা নতুন কাজ করতে আসছে তাদের বিষয়টা। তো বক্তব্য হচ্ছে, ও যেটা বললো যে একটা প্রসেস আছে, সব কিছুই থাকে, তো থিয়েটারেরও একটা প্রসেস আছে। সেই প্রসেসটা আমার মনে হয় যে আমি যখনই আমি করতেই পারি, আমার বিভিন্ন দলে গিয়ে আমি কাজ করতেই পারি, সেটার যে প্র্যাকটিস আর একটা দলে একই নাগারে কাজ করে যাওয়ার যে প্র্যাকটিস, দুটো আলাদা, এবং সেটার জন্য দুটো আলাদা ক্রাফট লাগে, স্কিল লাগে। সেই দক্ষতাটা আমার মধ্যে নেই। মানে আমি যেহেতু ছোটবেলা থেকে একটাই দলে কাজ করেছি এবং সেই দলে মানে আমার সাথে বেড়ে ওঠা আমার যারা সহ অভিনেতা সেই দলের, তারা আমার সাথেই বেড়ে উঠেছে, মূলত সেটা ছোটদেরই দল। এবার বক্তব্য হচ্ছে নতুনদের ক্ষেত্রে যেই সমস্যা বা থিয়েটারের ক্ষতি, তুমি যেটা জানতে চাইছো, সেটা হচ্ছে যে অভিনেতা এক বছর বা 1.5 বছর বা 2 বছর অভিনয় করার পর নিজেকে ফ্রিল্যান্সার ঘোষিত করছে বাইরে, হয় তাদের মধ্যে সেই স্কিল অ্যান্ড ক্রাফট আছে, সেই জন্য তারা ঘোষিত করতে পারছে, আর না আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে তাদের ওই প্রসেসটার মধ্যে দিয়ে যাওয়ার ধৈর্যটা নেই। দুটো হতে পারে। এবার ধৈর্য না থাকলে সেটা খুবই ক্ষতিকর একটা বিষয়, এবং কারণ আমরা জানি যে আমরা যেই প্রফেশনটাই আছি, সেই প্রফেশনটার একমাত্র রাস্তা হচ্ছে যে ধৈর্য। কারণ আমরা এখন বহু জায়গায় বহু লোকই আলোচনা করে, কথাবার্তা বলে যে ধৈর্য ধরতে হবে, এই কাজটা করার জন্য তোমার বসে থাকতে হবে, হয়তো 100টা অডিশন দিতে হবে বা তোমার 100টা রিহার্সাল করতে হবে, তবে গিয়ে তুমি একটা অভিনয়ের একটা পর্যায়ে গিয়ে পৌঁছতে পারো। সেটা ভালো খারাপ আমি বলছি না, কিন্তু একটা পর্যায়ে গিয়ে পৌঁছতে পারো। এবার যারা স্বঘোষিত নিজেদেরকে ফ্রিল্যান্সার 1 বছর 1.5 বছর 2 বছর বলে ফেলছে, তাদের যদি স্কিল অ্যান্ড ক্রাফট থাকে তাহলে সেটা ভেরি গুড, ওয়েল অ্যান্ড গুড, এবং সেটা খুব ভালো দিক। এবং এবার থিয়েটারের খারাপ দিকটা হচ্ছে, যেটা ওই প্রসেসের কথাই আবার আছে, থিয়েটার তো একদিনে শুটিংয়ের মতো হয় না বিষয়টা, যে আমি 1 সপ্তাহ আগে স্ক্রিপ্ট পেলাম, বাড়িতে নিজের মতো চর্চা করলাম, তারপর গিয়ে আমি সেটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করলাম। থিয়েটারের একটা লম্বা প্রসেস, সেটার একটা রিহার্সাল আছে, স্টেজ রিহার্সাল আছে, লাইট রিহার্সাল, মিউজিক রিহার্সাল আছে, একটা দীর্ঘ সময়, অনেকটা দিনের। হ্যাঁ, তো দীর্ঘ সময়ের কাজটা যখন, এবার এই দীর্ঘ সময়ের প্রসেসের মধ্যে তুমি একটা কাজ করতে গিয়ে অনেক কিছু শিখবে। এবার যখন তুমি একটা কাজ করার পর এত কিছু জানতে পারছো, অবভিয়াসলি তুমি জানতে পারছো বা শিখছো, তারপরেই যদি তুমি একটা কাজ করে মনে করো যে আমি অনেকটা শিখে নিয়েছি বা আমি অনেকটা জেনেছি, তাহলে মানে আমি ছোট করছি না, আমি ছোট করছি না, তাহলে কিন্তু একটা সমস্যা। এবার এটা থিয়েটারেরও ক্ষতি, তার কারণ হচ্ছে থিয়েটার, সবাই বলে যে থিয়েটার শুধু নেয়, থিয়েটার দেয় না। অ্যাকচুয়ালি উল্টোটা, থিয়েটার দেয়, কারণ তুমি যেটা শিখছো সেটা থিয়েটার থেকেই শিখছো। সুতরাং থিয়েটার যখন তোমায় শেখাচ্ছে, এবার শেখাটার মাঝখানে আজকে তুমি ক্লাস 5 অব্দি করে তুমি স্বঘোষিত নিজেকে বললে আমি গ্র্যাজুয়েট, এটা হতে পারে না। এবার তাহলে এবার এখান থেকে একটা প্রশ্ন উঠে আসে যে কোথায় গিয়ে তাহলে এর শেষ, যে আমি কখন নিজেকে স্বঘোষিত বলবো যে আমি ফ্রিল্যান্সার। এবার এইটারও কোনো মাপকাঠি, এই মাপকাঠিটাও হচ্ছে ওই স্কিল অ্যান্ড ক্রাফটের ব্যাপার, যে তুমি সেটা নিজেকেই বুঝতে হবে যে হ্যাঁ আমি এখন তৈরি, কিছুটা হলেও তৈরি, যে আমি গিয়ে হ্যাঁ ওই ক্রাফট থাকে, তাহলে আমার মনে হয় দর্শকও সেটা বুঝি। একদমই তাই, সেটা তোমার কাজের মধ্যে বড় উত্তর হচ্ছে দর্শক। যে কাজ করবে 1 বছর থিয়েটার করে, সে খুব ভালো ছবি করে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতেই পারে, সেটা তার ক্রাফটে। আর 10 বছর পরেও কিছুই করতে পারবে না, সেটাও হতে পারে। তো দর্শকই হচ্ছে শেষ কথা, যে তোমায় ঠিক করে দেবে তুমি কি করবে। আর ডিপেন্ডিং অন, মানে তাদের উপর ডিপেন্ড করছে যে মানে যে নিজেকে স্বঘোষিত করছে, সেটা তার একদমই তাই, তার ইন্টারনাল প্রসেস। তুমি যখন শুরুতেই বললে যে 5 বছর থেকে যখন থিয়েটারে গেলে, তোমার বাবা তোমায় নিয়ে গেল, সেখান থেকে তোমার মনে হয়েছিল যে একটা খেলাধুলো বা একটা খেলার ছল, কিন্তু এখনকার যারা থিয়েটার করছে বা তাদেরকে আমি অনেক ক্ষেত্রেই বলতে শুনেছি যে একটা মিলিটারি শাসন চলে। ঠিক আছে, মানে হ্যাঁ, মানে অনেককেই আমি বলতে শুনেছি যে বুঝলাম না যে মিলিটারি শাসন চলে। খুব সৌভাগ্য যে আমি যে দলগুলোতে কাজ করেছি, সেখানে কোথাও এরকম বন্দুকের মানে
আমি পাইনি এরকম, আমি এটা বলতে পারি। মানে তারা এটা বলে যে আমরা মজা মানে ওই কাজটা করতে গিয়ে ওই মজাটা পাচ্ছি না, বা ডিরেক্টর আমাদেরকে ওই গান পয়েন্টে দাঁড় করিয়ে বলছে যে এইভাবেই করতে হবে না, বা এই ধরনের এইটার কিছু। একটা মুশকিল আছে, তোমার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। এটার মুশকিলটা তো সময়ের সাথে সাথে না থিয়েটারটা বদলে গেছে, এইটা বুঝতে হবে। থিয়েটারটা কোথায় বদলে গেছে? আগে গ্রুপ থিয়েটার হতো, একজন মানুষ একটা গ্রুপ থিয়েটারেই অভিনয় করতো বা কাজ করতো, দলের কাজ থাকে তো দলের কাজ করে। এখন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে, ওর যেটা বললো যে একটা লোক বিভিন্ন দলে গিয়ে গিয়ে অভিনয় করছে। হ্যাঁ, আমি এটাকে নাম দিচ্ছি। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে একটা প্রোডাকশনকে বেস করে একটা দল তৈরি হচ্ছে। এক্স্যাক্টলি, আমি এই পয়েন্টটা দিয়ে আসতে চাইছিলাম। একটা মানে ধরো, মানে আজকে আমি একটা অন্য দলে কাজ করি, তুমি একটা অন্য দলে কাজ করো, একটা সবাই মিলে আমরা এখানে পিছনে যারা আছে সবাই মিলে দুম করে ঠিক করে একটা নাটক নাটক করবো। আমি এটা স্ক্রিপ্ট করলাম, তোর ভালো লাগলো, ওর ভালো লাগলো, সবার ভালো লাগলো, এটা করি চল। ও বললো আমি ডিরেক্ট করি, তুই অভিনয় করবি, অভিনয় করবি। তাহলে একটা প্রোডাকশনকে বেস করে একটা দল তৈরি হলো। এবার সেই দলটার তাহলে ইয়েটা কোথায়, রুটটা কোথায়? রুটটা তো নেই, রুটটা নাটক। না, হ্যাঁ, নাটক। যখন নাটকটা হয়ে যাবে, বেশিদিন টিকতে পারে না। নাটকটা যখন 10টা শো হয়ে যাবে বা 15টা শো হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি আমি যখন রুটেড নই, আমি তখন চাইবো যে এই কাজটা তো হয়ে গেছে, আমাকে তো নতুন কাজ করতে হবে। কাজ করতে হবে। সুতরাং এটা তো দল নয়, আমাকে অন্য একটা কোথাও গিয়ে করতে হবে। হ্যাঁ, এটা সুতরাং এবার সেইখানে যেখানে আমি যাবো সেটাও তো দল নয়, সেটাও তো একটা প্রোডাকশন ভিত্তিক একটা লোকজন সংগঠিত হচ্ছে এবং তারপর কাজ এই হচ্ছে, এইভাবেই তো দল তৈরি হয়। এইটা হয়ে গেছে শহরে বা মফস্বলে এরকম অনেক দলই তৈরি হয়েছে একটা প্রোডাকশনকে বেস করে। আমি বলছি শুধুমাত্র আগামী 5-10 বছরের মধ্যে তো হয়েছে। মানে এই যে এত মানে দল তৈরি হচ্ছে, এতে কি নাটকের ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? না না না, দল তৈরি হচ্ছে না, কিন্তু দল দল কিন্তু তৈরি হচ্ছে না। দল একটা যেগুলো আমি সমষ্টি কাজ করছে, কাজটা যতদিন থাকছে সমষ্টি থাকছে, আস্তে আস্তে তারপর সেটা ভালো হয়ে যাচ্ছে। সেটার যদি দল তৈরি হয় তাহলে রেজিস্ট্রেশন হবে, সোসাইটি রেজিস্ট্রেশন হবে, অন্য রেজিস্ট্রেশন হবে, জায়গা দেখে সেইটা খুব একটা হচ্ছে না। সেটা খুব একটা হচ্ছে না। এবং সেটা আমি বলছি, সেটা বলে আমি বলি শোনো, সেটা হচ্ছে যে যেটা বললো ক্ষতি হচ্ছে না ভালো হচ্ছে। যদি কোনো প্রযোজনা এমন হয় যেটা মানুষকে নাড়া দিয়েছে বা মানুষ দেখেছে, সে মানে করেছে, তাহলে আমার মনে হয় সেটা ভালো। আমি একটা নাম বলা ঠিক নয় এইভাবে, আমি তাদের দল কিভাবে তৈরি হয়েছে না হয়েছে আমি জানি না, তবে একটা প্রোডাকশন আমি দেখেছি, বুক জিম এক ভালোবাসা, তোমরা দেখেছো? না, শুনেছি, আমি শুনেছি। ঠিক আছে, বুক জিম এক ভালোবাসা প্রোডাকশনটার যা ক্রেজ ছিল সেই তুলনায় দল, কোন দল কিভাবে কি তুমি মানে মাথাতেই আসবে না। বুক জিম এক ভালোবাসা আজকে তপনে আছে, দেখতে হবে, যেতেই হবে, এরকম একটা ব্যাপার আছে। তাহলে এরকম নাটক হয় তাহলে তো ভালো। আর খারাপ বলে না কেউ আজকাল, খারাপ লাগলেও ভালোই বলতে হবে, খারাপ তো ও বললো খারাপ। আমি খারাপ কি বলবো, খারাপ হচ্ছে এটাই যে শুধু মুখের উপর বলে দেয় ভালো। খারাপ হচ্ছে এটাই যে দল তৈরি হচ্ছে না, এবং দল তৈরি না হলে প্রসেসটা হচ্ছে না, যে দীর্ঘ একটা প্রসেস আছে, একটা 5 বছর। আমি একটা দল যখন একটা নাটক করছে, তারপরে সেই নাটকটা 10টা শো হয়ে যাওয়ার পর আরেকটা নাটক নিয়ে যখন সেই দলটাই ভাবছে, তখন তো তার জার্নিটা মানে এগোবে না। তো এরকম ভাবে কিন্তু অনেক দল টিকেও গেছে, তারা এটা ঠিক কাজ করছে, এবং তারা বরবর কাজ, তারা ইনিশিয়েটিভ নিয়েছে, দলটাকে রেজিস্ট্রেশন করিয়েছে, এবং নতুন ছেলে মেয়ে হয়তো আরো বছর 2 বাদে জুড়েছে, কেউ চলে গেছে, এরকম হবেই, না হলে হবে না। ইকুয়েশন এখান থেকে অনেক মানুষ তুমি বুঝতে পারবে। আর অভিনেতার একটা কাজ, একটা দারুণ প্রসেস, মানে অ্যাক্টরের কাছে একটা দারুণ প্রসেস। তোমাদের কি মনে হয় যে থিয়েটারটা নির্দেশক কেন্দ্রিক না হচ্ছে অভিনয় কেন্দ্রিক? অভিনয় করার সময় অবভিয়াসলি অভিনেতার জোর বেশি। থার্ড বেল পড়ে গেলে ডিরেক্টর আর কিছু করার থাকে না, মানে আমি যেটা পারফর্ম করবো, যেটা বলবো, যদি ডিরেক্টর খেপে গিয়ে না থামিয়ে দেন ততক্ষণ ডিরেক্টরের কোনো কাজ নেই। এটা খুব কম হয়েছে, ভয়েছে তখন একটা অভিনেতা অন্য কিছু আমরা হয়তো দেখেছি, হয় না। তো যাই হোক, তো পুরোটাই অভিনেতার উপর। অনেকগুলো প্রোডাকশন চলছে, অনেকগুলো নাটক চলছে, সেগুলো শুধুমাত্র ডিরেক্টরের নামেই চলছে। আমি ডিরেক্টরের নাম নেব না, ঠিক আছে, ডিরেক্টরের নামেই চলছে। আমি কিন্তু সেইখানে কাজ করা অভিনেতা, সেখানে হয়তো সুদীপদাও কাজ করে, ঠিক আছে, কিন্তু সেইখানে সুদীপদার নামের চেয়ে সেইখানে ডিরেক্টরের নামটা বেশি উঠে আসে।
থিয়েটারে না সবার ভূমিকা আছে। হ্যাঁ অবশ্যই, যে এটা তো যে অবশ্যই, এটা তো মঞ্চের দরজাটা খুলে দিচ্ছে, যে রিহার্সালের হ্যাঁ। দরজাটা খুলে দিচ্ছে, তারও যেরকম ভূমিকা আছে, যে বেল বাজাচ্ছে, যে ঝাঁটা দিচ্ছে, সবারই সবারই দায়িত্ব আছে। তো এবার এইখানে বিষয়টা হচ্ছে কখনো কখনো কেউ কেউ সুপ্রিমেসিতে যাবে, এটা এটা কারোর হাতে নেই। মিঠুনদার কাছে আমি যাব যে তুমি একটা মিউজিক ভিডিও বানিয়েছিলে এলজিবিটি কিউ নিয়ে, আমি বানাইনি, মানে হ্যাঁ তুমি অভিনয় আমি করেছিলে অভিনয় তাতে। করেছি। সে মানে এই ধরনের কাজ মানে এখনো দাঁড়িয়ে, মানে এই 2025-এও দাঁড়িয়ে এই এলজিবিটি নিয়ে মানে শুনলে লোকে কানে চাপা দেয় বা এইটা না, হাসাহাসি করে। 2025 হ্যাঁ। আর কবে, মানে হ্যাঁ আমি ওটাই বলতে আর কবে যাচ্ছিলাম নিয়ে যে আমরা এটা ভাবা করতে পারি? 2025 তো সেই জায়গা থেকে নিজেকে তৈরি করা এবং ওই রাজি হওয়াটা, মানে নিজেকে তৈরি করাটা রাজি কিভাবে? হওয়া নিয়ে আমার কোনো চাপই ছিল না। হুম, তার কারণ হচ্ছে যে মানে অভিনেতার কাছে তো কোনো চরিত্রই মানে ইয়ে নয়। চরিত্র বলেও না, আমি হ্যাঁ। এসব তুমি যেটা জানতে চাইছো আমি সেটাই বলবো। হ্যাঁ সেটা হচ্ছে যে যখন আমি জানতে পারি এটা একটা হয় কি যে মানে আমার তো একটা সেক্সুয়াল ওরিয়েন্টেশন রয়েছে, এবার যে চরিত্রটায় আমি অভিনয় করবো সেই ওরিয়েন্টেশনটা আলাদা, ঠিক আছে? খুব স্বাভাবিকভাবেই সমস্যা আসতে পারে। আর খুব বড় অভিনেতা মানে হয়ে যাবার জায়গা আসলে যে আমি করে দেবো সেটাও না। এবার আমি যখন শুনলাম তখন আমার কাছে চ্যালেঞ্জিং ছিল হচ্ছে যে আচ্ছা এরকম একটা চরিত্র আমি পেয়েছি, এটা করতে পারি। এবং উদাহরণ আমাদের ইন্ডাস্ট্রিতে, বাইরের ইন্ডাস্ট্রিতে প্রচুর রয়েছে। মানে আমার কাছে এটা নিয়ে ভাবনার কোনো ওই আগে থেকে এইরকম একটা কাজ করবো, কি হবে, লোকে কিভাবে জাজ করবে, এইসব ছিলই। সেকেন্ড হচ্ছে আমার যে সহ অভিনেতা ছিল অথবি, তাকে আমি চিনতাম। এই রকম ছিল। হ্যাঁ ওই রকম, তাকে আমি চিনতাম, ঠিক আছে? দুজনেই আমরা আগে থেকে মানে আমাদের পরিচিতি ছিল, থিয়েটারের সূত্রেই হয়েছে। ও যখন জানতে পেরেছে আমি করছি তখন ও খুব কমফোর্টেবল, মিঠুন করছে তাহলে আমি ঠিক আছে, তাহলে আমি মিঠুনের সাথে কথা বলে নিচ্ছি। তাহলে আমরা ডিরেক্টর খুব চাপ খাচ্ছিল যে আমরা করবো কি করবো না, মানে ও করলে ও করবে কি, ও করলো ওরকম হতো। আবার যে অতুল আমায় ফোন করলো, আমি কি করবি, হ্যাঁ আমি করবো, ঠিক আছে তাহলে চল করি। এবার যেহেতু আমরা দুজনকে চিনি আর যেহেতু আমরা অভিনয় প্র্যাকটিসের মধ্যে রয়েছি, আমরা দুজনে গিয়ে আগে মুখোমুখি বসে ঠিক করেছি কি কি করবো, কি কি করবো। কেন যে এলজিবিটি কিউ এর উপর কাজের কথা তুমি বলছো, তার অধিকাংশ কাজে ভালগারিটিটাকে দেখানো হয় এমন ভাবে, দেখিয়ে একটা মলম দেওয়ার জায়গা তৈরি। আমরা চেয়েছিলাম যে সেটা করবো না, আমরা খুব অনেস্টলি যে প্রেম একটা ছেলে আর মেয়ে দেখলে কিন্তু স্বাভাবিক একটা মিষ্টি প্রেম দেখে মনে হয় ওইটা যেতে হয়, ওইটা ভেবেই করি। তার জন্য ও আমায় কবার চুমু খাবে, আমি ওকে কবার চুমু খাবো, তাই তো সব কিচ্ছু না, আমরা ঠিক করে দিয়েছি। ডিরেক্টরও আমাদের সঙ্গে ছিল। আর একটা আমাদের কাছে খুব চাপের নয়, সেটা আমরা পরে শুনেছিলাম, আমরা যে লোকেশনে শ্যুট করেছিলাম, যে তুমি যদি কাজটা দেখো, যে গল্পটা বলে ওইখানকারই গল্প। আচ্ছা, তো আমরা সেই গ্রামে গিয়ে শ্যুট করেছি, সত্যি ঘটনার উপর। হ্যাঁ ওই সত্যি ঘটনা, একদম যা দেখেছো তাই। ওইখানে গিয়ে তো ওই কানেকশনটা না, মানে যতই হোক মানুষ তো, আমি তো সেটা এ করতে পারি না। তো মানুষ তোমার লাগলে আমি বুঝতে পারবো তোমার লেগেছে, সেটা হয় না। তো সেই দিক থেকে এবং কাজটা খুব সাকসেসফুল হয়েছিল, কাজটা খুবই সাকসেসফুল হয়েছিল। কারণ আমরা প্রত্যেকে কাজটা করার আগে অনেস্ট ছিলাম যে আমরা কি করছি জানি, কিভাবে করছি জানি। এরকম প্রচুর কাজ আমি ছড়িয়েছি, তো এই কাজটা খুব মন দিয়ে করেছি। তোমরা অনেকদিন ধরেই থিয়েটারে আছো, ঠিক আছে? তুমি কম, আমি কম বেশিতে যাচ্ছি না, কিন্তু অনেকদিন ধরেই আছো। তোমাদের কি মনে হয়েছে, কি চেঞ্জ হয়েছে, মানে এই ঘরানা ধারা কি চেঞ্জ হয়েছে বলে তোমার মনে হয়? থিয়েটারে কি চেঞ্জ হয়েছে? থিয়েটার একটু মানে প্রথমত অভিনয়ের প্যাটার্নটা বদলে গেছে। আগে যেভাবে অভিনয় হতো সেই রকম ভাবে এখন অভিনয় হয় না, এখন অনেক বেশি রিয়েলিস্টিক অভিনয় হয়। 2 নম্বর হচ্ছে আমাদেরকে ভিজুয়াল গুলো আগে যেভাবে মানে পুরোনো সময় থেকে যেভাবে এসছে সেটা পুরো বদলে গেছে। এখন মঞ্চে তো বিভিন্ন রকম জিনিসপত্র হয়, মঞ্চে তো এখন কি করা যায় না, বরং সেগুলো দেখতে দর্শক বেশি যায়। মানে একটা প্রজেক্টর লাগানো হচ্ছে, সেটাও মানে হয়। আবার মঞ্চে আগুন লাগিয়ে দেওয়াও যায়, মানে আমি বলছি টেকনিক্যাল আগুন লাগিয়ে টেকনিক্যাল আগুনও লাগিয়ে দেওয়া যায়, জলের বন্যাও তৈরি করে দেওয়া যায়। সুতরাং এই গোটা ভিজুয়াল স্পেকট্রামটা টেকনিক্যালি অনেক স্ট্রং হয়েছে, মানে আগের চেয়ে অনেক স্ট্রং হয়েছে এবং এক্সপিরিয়েন্সও হচ্ছে নতুন এবং পৃথিবী অনেকটা এগিয়ে গেছে। হ্যাঁ, তার সাথে তাল মেলাতে গোটা বিষয়টা যেরকম ভাবে আমাদের
সমাজ বদলে যাচ্ছে সেরকম ভাবে থিয়েটারটা বদলে বদলে গেছে। শুধু একাডেমির আলু রোলটা বদলায়, ওটা সেম এটা থাকবে, এটা বদলাবে না। তুমি তোমার দেখছিলাম যে লাস্ট কাজ করেছো বাদল সরকারের একটি নাটক নিয়ে। হ্যাঁ, ঠিক আছে, মানে লাস্ট কাজ নয়, মানে আমি দেখছিলাম এখনো হ্যাঁ করবে তো, মানে লাস্ট যেটা দেখলাম যে বাদল সরকারের হচ্ছে একটি নাটক নিয়ে তুমি কাজ করছিলে। বাঙালির কাছে মানে আমরা যতটা প্রসেনিয়ামে বা বাঙালি এই বাদল সরকার লোকটাকে নিয়ে যেন কম ভাবছে এবং তার প্রসেসটাকে কম ব্যবহার করছে। এই কম ভাবছে কথাটা বলা খুব একটা ভুল। কেন আগামী 2 বছরের মধ্যে তুমি বাদল সরকারের অনেকগুলো কাজ দেখতে পারবে বাদল সরকারকে নিয়ে, থিয়েটারে, সিনেমায় হবে আগামী গতবার আগামী 2 বছরের মধ্যে বলবো, মানে আগামী বছর গত 2 বছরের মধ্যে, গত 2 বছরের মধ্যে তুমি দেখতে পাবে। কিন্তু কম ভাবছি তা না, এখন 100 বছর ওটা একটা আরো ভাবিয়ে দেওয়ার একটা হ্যাঁ, কিন্তু আমরা যবে থেকে ভাবতে শুরু করলাম তার আগে থেকে আমার একদিন একজনের সাথে কথা হচ্ছিল, তিনি একজনের ইন্টারভিউ নিচ্ছিলেন, একজন বড় কেউ অভিনেতা হবে। তিনি বললেন যে তিনি সাবদার হাশমির আগে বাদল সরকার করেছেন। আমি কিছু মাস আগে একজন ভদ্রলোকের ইন্টারভিউ করেছিলাম, তিনি চেন্নাই কালাইকুডু বলে একটি দলের সঙ্গে যুক্ত। আচ্ছা, ভদ্রলোকের নাম প্রলয়ন। আমি শুনে অবাক হয়েছিলাম যে তাকে আমি সাবদার হাশমি নিয়ে প্রশ্ন করতে গেছি, কিন্তু তিনি বলেন যে তাদের প্রাইমারি প্র্যাকটিসটা শুরু হয়েছিল বাদল সরকার থেকে, তারপরে তারা স্ট্রিট থিয়েটারের ক্ষেত্রে সাবদার হাশমিতে এসছে। তো সেইখানে গিয়ে বাদল সরকারকে নিয়ে আমাদের রাজ্যের বাইরে বা বাঙালির বাইরে আগে তাদেরকে নিয়ে বেশি আমাদের রাজ্যে খুব একটা ঘাটা হবে না, তার একটা বিরাট বড় কারণ হচ্ছে পলিটিক্যাল চিন্তা ভাবনা। ঠিক আছে, বাদল সরকার যে চিন্তা ভাবনা থিয়েটার লিখেছিল বা তার নাটকের যে পলিটিক্যাল জায়গাগুলো রয়েছে সেটা আমাদের এই সময় তো ভাবার কথা নয়। না, তার প্রসেসটা দেখো, আমরা ভেবেছি আমরা কানেক্ট করতে পেরেছি কিছু জায়গা, ওই কারণে হদ্দমালার উপরে বেছে নেওয়া। ঠিক আছে, আর আমি পার্সোনালি মনে করি, এটা আমার নিজের ব্যক্তিগত মতামত, যে প্রসিনিয়ামে অভিনয় করেছি, তার থেকে প্রসিনিয়াম থেকে নেমে এসে আরো অডিয়েন্সের সঙ্গে যদি একটু কাছ থেকে যে অভিনয় করার যে স্বাদ, এটা আমার বড় ভালো লাগে, মানে আমার কাছে আরো কঠিন বলে মনে হয়। ঠিক আছে, অডিয়েন্সের সাথে কানেক্ট করা, এবার ওটা খুব একটা সব সুবিধা হচ্ছে যে অডিয়েন্স আমাকে দেখতে পাচ্ছে, আমিও কিছুটা দেখতে পাচ্ছি, তার ফলে আমি কানেক্ট করে ফেলতে পারছি। কিন্তু ওইটা খুব কাছ থেকে তো মানে খুব সৎ না হলে না কানেক্ট করার ইচ্ছা। ঠিক আছে, যারা পারফর্ম করে অডিয়েন্সের খুব কাছে, তারা জানে। তো আমার ব্যক্তিগতভাবে এই প্রসেসটার প্রতি ভালোবাসা রয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে, হ্যাঁ, নাটকটা বেছে নেওয়ার জায়গা হচ্ছে যে হট্টগোলার ব্যাপারে দেখলে আরো ভালো, যারা দেখবেন তারা এসে বুঝতে পারবে কেন আমরা লিখেছি। কিন্তু ওই কিছু লেখা থাকে যে লেখা কোনো সময় না আগে থেকে লেখা হয়, যে পার্টিকুলার সময়ের জন্য হয় না, তুমি কখন কিভাবে তাকে রিলেট করবে তুমি জানো। আমার মনে হয়েছে আমাদের দলের যারা কাজ করি তাদেরও মনে হয়েছে যে এটা খুবই প্রাসঙ্গিক। কেন প্রাসঙ্গিক সেটা নাটকটা দেখলে বুঝতে পারবে, যেভাবে আমরা ভেবেছি। তো সেই জায়গা থেকে আমরা করছি কাজটা। তা বলে এরকম না যে মানে লেখকের বা অন্য নাটকের কাজ নিয়ে আমরা কাজ করবো না, তা নয়, করবে। যখন যেটা প্রাসঙ্গিক মনে হবে সেটাই করবো। মানে দল করলে বছরে 2টো করে থিয়েটার করতে হয় বলে করবো না, যখন যে থিয়েটারটা করার জন্য মনে হবে আমি করবো। যদি 4 বছর সময় লাগে না, তারা নেই করবে। নাটকে আগে হচ্ছে নাটক হতো যে হচ্ছে ওই কিছু একটা মেসেজ দেওয়ার জন্য, বা এখন নাটকটা খুব এন্টারটেনমেন্ট পারপাস হয়ে গেছে। ঠিক আছে, এই নিয়ে দ্বন্দ্ব একটা তৈরি আছে যে আমি মেসেজ দেবো না এন্টারটেনমেন্টের জন্য দেবো, সেটা দর্শক অনুযায়ী একটা ভাগ আছে। এবং ডিরেক্টরদের মধ্যে একটা আছে যে আমি এন্টারটেনমেন্টই দেবো, আরেকজন বলে যে না আমি শুধু হচ্ছে মেসেজ দেবো। দর্শকের জানতে চাও না ডিরেক্টরেরটা? না, আমি দুজনেরটাই জানি। ডিরেক্টর তো সবার আগে সুপ্রিমেসিতে বসে আছে, সে যেটা দেখাবে দর্শক সেটা দেখবে, সুতরাং এটা দর্শকের হাতে নেই। এবার উল্টো দিকটাও সত্যি, দর্শক কোনটা নেবে সেটা দর্শকের হাতে আছে। না, আমার মনে হয় তোমার একটা কথা ভুল হচ্ছে, দুটো আলাদা। কিন্তু দুটো তো আলাদা। এন্টারটেইনমেন্ট হচ্ছে প্রসেসটা, আর বার্তার যে কথা বলছো সেটা হচ্ছে মোটিভ। তুমি যদি কোনো নাটকে কিছু যাই তোমার বলা থাকে, সেটার একটা প্রসেস এন্টারটেনমেন্ট হতে পারে। খুব এন্টারটেইনিং করে করলে তুমি কাজটা, এবার এন্টারটেনমেন্ট সেটা তুমি খুব কমেডি করলে তোমার, বা খুব সিরিয়াস একটা নাটক হলো, বা কোনো রকম চেষ্টা করলে করার, ঠিক আছে, সেটা আলাদা হতে পারে। কোনো না কোনো এরকম কিছু না কিছু পাওয়া যায়। বার্তা কি দিচ্ছে এখন? শুধুমাত্র
শুধুমাত্র তুমি কোনটা entertain হতে মানে বার্তা দিচ্ছে এখন মনে হয়, ডেফিনেটলি দিচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রচুর এবং সেটা অডিয়েন্স বাড়ি অব্দি নিয়ে যাচ্ছে। তোমাদের কি মনে হয়? সত্যি নিয়ে যাচ্ছে কিনা সে জানি না। মানে সেটা বলতে পারবো মানে যেটা তুমি আমি আগের কথাটাই বলে যে এই একাডেমির আলু রোল ওখানেই সীমিত বা শেষ হয়ে যাচ্ছে কি? তোমাদের কি মনে হয়? বুঝে না। এই আবার বোঝে না নিয়ে আবার কোশ্চেন আছে, মানে কোন অডিয়েন্স বুঝবে কোন অডিয়েন্স বুঝবে না। না এটাই হচ্ছে ঘটনা, যে সেটা আমি ঠিক করতে পারবো না, দর্শককে কখনো আমি ম্যানিপুলেট করতে পারবো না। আমি যেটা পারি সেটা হচ্ছে আমি দর্শক কি চায় সেটা বুঝতে পারি। আমি 100 জনকে মানে 100 জন কি চায় সেটা বুঝতে পারবো না, কিন্তু 100 জনকে টার্গেট করলে আমি অন্তত 60 অব্দি যদি পৌঁছতে পারি আমি বুঝতে পারবো দর্শক কি চায়। সেইটা মাথায় রেখে আমি একটা কাজ করতে পারি, যদি আমার অডিয়েন্সের সঙ্গে কানেক্ট করার জায়গা তৈরি করতে হয়। ঠিক আছে, সেটাও কি কোথাও গিয়ে কাজে লাগছে আমি বলে মনে আমি আমি শহরের জন্য শুধুমাত্র কাজ বানাবো আর আমি এক্সপেকটেশন রাখবো যে মফস্বল থেকে লোক এসে আমার কাজটা দেখবে, সেটা হয় না। হয়? যার জন্য তো একাডেমি থেকে বেরোতে পারছে। কে বলেছে একাডেমি কত টাকা ভাড়া জানো? কজন দল, কটা দল নতুন দল একাডেমি নিয়ে কাজ করে? তাও করছে। প্রত্যেক বছরে তো জন্মদিনের জন্য দল রয়েছে, যারা প্রচুর শুধু জন্মদিনের জন্য ডেট পেয়ে যাচ্ছে। বাকি করছে যাদের আছে তারা করছে। এরপর কিন্তু আর নন্দন চত্বরে দেখা যাবে না। কি নন্দন চত্বরে গিয়ে আমি কি প্রমাণ করবো? আমি একটা আমাকে বলছে বলে না তোকে রবীন্দ্র সদনে আর নামতে দেবে না। নামতে দেবে না, সে দেবে না দেবে না। এই যে নামতে দেবে না, কারা নামতে দেবে না? যারা নন্দনে কি বসে বোঝায় আমি অভিনেতা, যারাই নামতে দেবে না। কাটবো কাটবো। হ্যাঁ কাটো কাটো কাটো।